ডিবিসি নিউজের নিয়মিত একজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। ফিরছি আলোচনায়। আবু সাইদ খান, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আমরা সবাই জানি যে ঈদ যাত্রার পথে পথে মানুষের ঢল, লঞ্চ, বাস এবং ট্রেনে উপচে পড়া ভিড়, কিন্তু আসলে সবচেয়ে যে জিনিসটা ব্যথিত করে আমাদেরকে এই যাত্রার সময়, এই যে রেকলেস ড্রাইভিংয়ের কারণে প্রতিবারই আমরা দেখি সড়কে প্রাণ ঝরে যায়। গতকাল 6 জেলায় সড়কে ঝরল 12 প্রাণ। কোনোভাবেই আসলে ঈদের সময় আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না বা পারছি না কেন? আমার প্রশ্ন হচ্ছে, ঈদের আগে কি আমরা পারি? ঈদের আগেও পারি না। হ্যাঁ, ঈদের সময় রাস্তায় ভিড় বেড়ে যায়, মানুষের চলাচল বেড়ে যায়, অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়ে। কিন্তু অ্যাক্সিডেন্টের যে মূল কারণগুলো, সে কারণগুলো তো সবসময় আছে। সে কারণগুলো হচ্ছে যে লাগামহীন ভাবে গাড়ি চালাচ্ছে, তো ড্রাইভার, ট্রেন ড্রাইভারের বাইরেও হেল্পাররা, সুপারভাইজাররা অনেক সময় স্টিয়ারিং এ বসছে, লক্কর মার্কা গাড়ি চলছে, রাস্তায় অনিয়ম আছে, তো সেখানে রাস্তার পাশে হাট বসছে, অনেক কারণ, বহুবিধ কারণ রয়ে গেছে। তো এমনকি অনেক সময় ড্রাইভাররা, যেখানে লং রুটে 2জন ড্রাইভার থাকার কথা, সেখানে একজন ড্রাইভার থাকেন, তো 2জন ড্রাইভার থাকেন না। তার উপর এত লোড এবং মানসিক চাপ সৃষ্টি হয় যে তার পক্ষে এটা সম্ভব হয় না। তো সবকিছু হচ্ছে কারণ, এই কারণগুলো একসাথে আছে। ঈদের সময় মানুষের গতিবিধি, চলাচল বেড়ে যাওয়ার কারণে সেগুলো, অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। আমার মনে হয় একটা সিস্টেম আনা দরকার, এবং এই সিস্টেম আনা, হ্যাঁ, ঈদের আগে বেশি সতর্ক হওয়া দরকার। কিন্তু এটা একটা রুটিন ওয়ার্ক, আমাদেরকে একটা সড়ক পথে একটা সিস্টেমে আসতে হবে। অর্থাৎ আমরা সড়ক পথের সুশাসন চাই। সুশাসন মানে কেবলমাত্র তো রাষ্ট্রের, অর্থাৎ গণভবন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যাপার না। সুশাসন মানে সর্বক্ষেত্রে সুশাসন, রাজপথে চলাচলের ক্ষেত্রে নিয়ম রীতি, এগুলা প্রতিষ্ঠা করতে হবে। এই ক্ষেত্রে আমরা কোনো অগ্রগতি ঘটছে না, এবং প্রতি বছর আমার মনে হয়, গতবারও আপনি অথবা আপনার মতো যিনি উপস্থাপন করেছেন একই প্রশ্ন করেছেন। ঈদের 1-2 দিন আগে একই প্রশ্ন করেন, ঈদের পরে আমরা অনেক শোকের খবর শুনি এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি। রাস্তাঘাটের কিছু তো উন্নতি ঘটেছে, চলাচল তো বেড়েছে, আগে যতটা জট ছিল ততটা জট নেই। তো সেই সব ক্ষেত্রে কিন্তু সেখানে সিস্টেমটা, ম্যানেজমেন্টের সমস্যা, সব জায়গায় ম্যানেজমেন্টের সমস্যা। রাস্তাও যারা পরিচালনায় আছেন তাদের সমস্যা, সেটা ম্যানেজমেন্ট নেই, সমন্বয় নেই। একসঙ্গে অনেক জায়গা, মানে ধীর লয়ে উচ্চ গতি সম্পন্ন গাড়ি একসঙ্গে জড়াজড়ি করে চলছে। কোনো কোনো জায়গায় রাস্তা প্রশস্ত আছে, তাদের জন্য আলাদা জায়গা আছে, কিন্তু কেউ মানছে না। এখানে এই স্বাধীনতা মনে হয় যে এই রাজপথে চলাটাই যেন এক ধরনের স্বাধীনতা, এবং মানে স্বাধীনতা মানে তো এটা আর স্বাধীনতা নয়, স্বেচ্ছাচারিতা, যার যা খুশি এইভাবে চলছে, যার যা নিয়ম মনে করছে সবকিছুই আছে। জানি না এগুলো থেকে আমরা কবে কিভাবে পরিত্রাণ পাবো। জি, আবু সাইদ খান, এই যে আপনি বলছিলেন যে মিসম্যানেজমেন্ট রাস্তা, এবং আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে সড়ক পথে আসলে সুশাসন আমরা চাই, সুশাসন দরকার। এই যে মিসম্যানেজমেন্ট, এটা কি শুধু আসলে এটা দায় কি শুধু এই বাস মালিক বা যারা অপারেট করেন তাদের, নাকি সরকারও আসলে এখানে ব্যর্থ হয়? সবকিছুর নেতা তো নিয়ন্ত্রণ করে তো রাজনীতি, রাজনীতির বাইরে কিছু না। দেশটা পরিচালনার জন্য সমস্ত কিছুর কেন্দ্রের বিন্দুতে আছে হচ্ছে রাজনীতি। তো রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়, আবার সবকিছু নিচের দিকে মানুষ ঠিক হলেও রাজনীতি খানিকটা ঠিক থাকে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, রাজনীতি সরকারের তো দায়িত্ব। আধুনিক রাষ্ট্রের তো সরকারের কাজ, আধুনিক রাষ্ট্রের সরকারের কাজ হচ্ছে জনসেবা। তাদের কাজ জনগণের উপর খবরদারি না। তো যেমন এই সরকার, প্রধানমন্ত্রীও বলছেন
যে তারা ক্ষমতায় আসছেন এটা বলতে রাজি না, তারা সেবা করছেন, তো জনসেবা, দেশ সেবা তারা করছেন, এই জাতীয় কথাবার্তা অনেকেই মন্ত্রী অনেকেই বলছেন। তো আমার কাছে বলতে যে সেই সেবার মানসিকতাটা থাকা দরকার, এবং সেইটার জন্য তো নিয়ম কানুন পদ্ধতি থাকবে। এখানে সদিচ্ছা থাকলে হয় না, সদিচ্ছা তো অনেক সরকারেরই থাকে, এই সরকারের আছে, কিন্তু সদিচ্ছার বাস্তবায়নটা দরকার, এবং সেই বাস্তবায়নের জন্য সেই দৃঢ় পদক্ষেপ দরকার। এবং এখানে তো ঈদের পরে যদি আমরা সব ভুলে যাই কি কি হবে, কিংবা ঈদের 7 দিন আগে থেকে যদি আমরা এটা ভাবি, তো সেইটা তো আর ঠিক না, এটাকে আমাদের প্রতিনিয়ত ভাবতে হবে। তো এবং আমরা নিয়মটাকে একদিনে এক রাতের মধ্যে পরিবর্তন করতে পারবো না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা একটা সংস্কৃতির ব্যাপার, যে দীর্ঘদিন প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে, এবং সর্বক্ষেত্রে সেই মূল্যবোধটা দরকার যেটা আমাদের কাছে নাই। এই জায়গাটা আমরা সব জায়গায় দেখি, যে কোনো কোনো ঘটনাকে সামনে রেখে আমরা উঠে পড়ে নড়ে চড়ে বসি, আবার ঘটনাটা চলে যায়, এটা হয়। এবং অন্যান্য সামাজিক যেসব বিশৃঙ্খলা নৈরাজ্য আছে, সেটা আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা নড়ে চড়ে বসি। আমরা এই যে সামাজিক যে বিশৃঙ্খলা, না ইসে নারী এবং শিশুদের উপর যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেটা আমরা কোনো কোনো ঘটনাকে জি, আমরা রাস্তার একটু ডক্টর ঘটনা আব্দুল মনে মামুনের কাছে করতে। যাই, আপনার কাছে আবার ফিরছি। ডক্টর আব্দুল মামুন, যেমন সাইদ খান বলছিলেন যে সড়ক পথে আসলে সুশাসন দরকার। না, অর্থাৎ সেটা তো অবশ্যই অনেক, বাট সাইদ খান ভাইয়ের সঙ্গে আমি কয়েকটা জিনিস যুক্ত করি, তাহলে মনে হয় যে প্রেক্ষাপটটা পুরোটা বোঝা যাবে। আমার মনে হয় যে এটা আপনিও জানেন যে আমাদের ঢাকা শহর থেকে বের হওয়ার যে 4টা মূল আর্টারি, মূল পথ, এবং সেগুলো যখন মহাসড়কে রূপান্তর হচ্ছে, ধরেন যে চিটাগাং এর দিকে যাচ্ছে, সিলেটের দিকে যাচ্ছে, বা আপনার উত্তর অঞ্চলে যাচ্ছে, আপনি জানেন যে প্রায় আমাদের সড়ক পরিবহন অধিদপ্তরের হিসাব অনুযায়ী এখানে প্রায় 94টি যানজট প্রবণ এলাকার আছে, এবং এর মধ্যে যদি আমরা ঢাকা চিটাগাং দেখি সেখানে 25টির মতো, আর একটি হচ্ছে যদি আমরা ঢাকা থেকে উত্তরাঞ্চল দেখি সেখানে আরো 21টি বা 20টি পয়েন্ট রয়েছে। এবং এই পয়েন্ট গুলো নিয়ে এটা দীর্ঘদিনই আলোচনা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন রকম অ্যাকশনের কথা আমরা শুনি, বাট সেগুলো কিছু গ্রাজুয়াল ডেভেলপমেন্ট ফ্যাসিস্ট সরকারের সময় হলেও এটা পুরোপুরি অ্যাড্রেস করা যায়নি, কারণ অর্থ লোপাট, এবং আমরা পুরোটা সময়ই দেখেছি যে এই খাত থেকে অন্যতম, যেখানে বাজেট একটা অন্যতম খাত, এই খাত থেকে কিভাবে লুটপাট করা যায় তার একটা পদ্ধতি চালু ছিল, জন্য এই যে বাঘ বা স্থানগুলোর কথা আমি বললাম সেগুলো আসলে অ্যাড্রেস করা যায়নি। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আমি সাইদ ভাইয়ের সাথে আরেকটা জিনিস যোগ করি, যে শুধুমাত্র একটা পয়েন্ট আমি আমার দৃষ্টি আকর্ষণ করি, আমরা সবাই সড়ক পথে একসময় খুবই অভ্যস্ত ছিলাম, ইদানিং এটা কমে গেলেও, সেটা হচ্ছে যে দুজন ড্রাইভার পালা করে চালানোর কথাই শুধু না, একজন ড্রাইভার যখন একটা ট্রিপ নিয়ে যায়, ধরেন রংপুরে যাচ্ছে, তার কিন্তু সেখানে থেকে যাওয়ার কথা, সে আর একটা ট্রিপ নিবে রাতের বেলা, যদি এক রাতে যায়, বা রাতে গেলে আরেক দিন থেকে পরের দিন সকালে নিবে, অর্থাৎ আজকে গাড়ি চালিয়ে যাবে, সকালে বসবে, সকাল থেকে সারা রাত রেস্ট নিবে, পরের দিন সকালে নেবে। এই যে দায়বদ্ধতাটা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যখন আপনার পথে পথে যানজট বাঁক রয়েছে, সেটা যখন আপনি অ্যাড্রেস করতে চান তখন এই ধরনের ড্রাইভিং অ্যারেঞ্জমেন্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। একই সাথে আমার মনে হয় সাইদ ভাই আপনি আমার সাথে একমত হবেন যে পৃথিবীর যেগুলো স্পিডওয়ে, হাইওয়ে, ন্যাশনাল ওয়ে, এটার মাঝখান দিয়ে ডিভাইডার থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এটা আমাদের অনেক জায়গায় হচ্ছে, কিন্তু পুরো স্ট্রাকচারটা আমার এই মুহূর্তে আমি জানি না যে পুরোটা কমপ্লিট হয়েছে কিনা, অথবা মূল সড়কগুলোর বাইরে আরো উপপ্রধান সড়কও থাকে। যেমন ধরি দুটো জিনিস, এখান থেকে আমরা ময়মনসিংহে যখন ঢুকছি, বাদিকে চলে গেলে আপনার কিশোরগঞ্জ এদিকে চলে যাবে, আর ডান দিকে গেলে উত্তরবঙ্গে চলে যাচ্ছে, উত্তরাঞ্চলে চলে যাচ্ছে, কিন্তু পুরো রাস্তাগুলো কিন্তু ডিভাইডার আসেনি, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও আপনার এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বাসের যে ড্রাইভার তার পরিবর্তন, এটা একটা। আমরা আরেকটা জিনিস হচ্ছে যে এই হেভি ভেহিকেল ড্রাইভিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা আশা করি যে এইসব ড্রাইভারদের একটা সার্টেন এক্সপেরিয়েন্স থাকতে হয়, এবং তাদের ড্রাইভিং টেস্ট গুলো রিনিউ করতে হয়। টেস্ট রিনিউ করার মানে শুধুমাত্র সে যে আপনার গাড়ির স্টিয়ারিং ধরে চালাতে পারছে কিনা তা না, এটা পুরো তার স্বাস্থ্যগত অবস্থা, তার যে যদি ভেহিকেল চেঞ্জ হয় সেটার এক্সপার্টিজ, যদি সিস্টেম চেঞ্জ হয় তার এক্সপার্টিজ,
এবং আপনি যারা ড্রাইভিং পরীক্ষা আমরা দিয়েছি, আমাদের বেশ কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। ফর এক্সাম্পল, যদি এআই সিস্টেম চালু হয় রাস্তায়, তাহলে সে কি করবে না করবে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই যে বিআরটি যে নিয়ন্ত্রণ এবং সড়ক পরিবহন পুরো বিভাগটায় এই কাজগুলো আসলে অতীতে কখনো আমরা দেখিনি। এখন যেটা আমরা আশা করবো, যেটা সাইদ ভাই বললেন যে 100 দিন বয়সী সরকারকে হয়তো একটু আমরা সময় দিতে চাই, কিন্তু খুব বেশি প্রাণের বিনিময় নয়, একটা প্রাণের লস আমরা দেখতে চাই না, সেটা দিতে চাই না। কিন্তু দেখতে চাই যে ঘটনাগুলো আমরা একেবারে, আমি এটা এক্সপার্ট না, তারপরেও সাদা চোখে যা দেখি বা যতটুকু পেপার পত্রিকা পড়ে নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বুঝি যে এই এরিয়াগুলোতে কাজ করা দরকার। এবারে যেটা হয়েছে, আমার ধারণা উত্তরাঞ্চল বেশি সাফার করছে। আমি নিজেই উত্তরাঞ্চলের মানুষ। যে আমাদের যেটা হয় যে এখান থেকে যখন ঢাকা থেকে রাস্তাটা যায়, ধরেন যে সাভার থেকে যাওয়ার পরে এই যে চন্দ্রা, কালিয়াকৈর, এই যে কালিয়াকৈর এখন একটা ফ্লাইওভার থাকলেও নিচ দিয়ে অনেকগুলো গাড়ি যায় এই আপনার ময়মনসিংহের ভিতরে যাওয়ার জন্য। এটা একটা ডেড স্পট হয়ে যায়, তার সাথে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়ায়। যখন গার্মেন্টস গুলো শেষের দিকে ছুটি হয়, তখন কিন্তু এটার একেবারেই 3টে জিনিস ঘটে। একটা হচ্ছে যে গার্মেন্টস এর কর্মীরা তাদের যাওয়ার জন্য নর্মালি টিকিট করার সামর্থ্য থাকে না, ব্যবস্থাও থাকে না। 2 নাম্বার হচ্ছে যে আপনার এই যে বাঘগুলো আছে, এটা একটা প্রবলেম তৈরি করে। অনেক সময় যানজট বিকল হয়ে যায় রাস্তা, সেটা একটা সমস্যা তৈরি করে। আর এবারে আরেকটা জিনিস যুক্ত হলো যে বৃষ্টি আগেও হয়নি তা না, আবার বৃষ্টি হলেই আপনি দেখবেন ঢাকা শহরে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য, খাল খন্দরের জন্য কিন্তু এই বৃষ্টিও ব্যাঘাত সৃষ্টি করে। এই জন্য উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি কিন্তু সাফার করছে। যেখানে নর্মালি 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা, সেখানে কিন্তু 11-12 ঘন্টা লেগে যাচ্ছে। এর মধ্যে একটা ভালো জিনিস, যেটা ইনোভেশন, সেটা হচ্ছে যে যমুনা ব্রিজ দিয়ে যখন পার হচ্ছে উত্তরাঞ্চলের গাড়ি, সেটা অর্থাৎ এদিক থেকে যখন গাড়িগুলো উত্তরাঞ্চলে যাচ্ছে, তখন বোথ ওয়ে ইউজ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যখন গাড়িগুলো উত্তরাঞ্চল থেকে, অর্থাৎ বগুড়া সিরাজগঞ্জ থেকে যখন গাড়িগুলো আসতেছে এদিকে, সেটা কমিয়ে স্টপ করে দিয়ে রোটেশন করা হচ্ছে। অর্থাৎ ব্রিজের 2 দিক দিয়েই চলাচল করছে উত্তরাঞ্চলের গাড়ি, সেটা একটা ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আবার আপনি যদি গড় গাড়ির সংখ্যা দেখেন, যেটা নর্মালি ধরেন যে 15,000, সেটা 50-60,000 হয়ে যায় ঈদের সময়। এই একটা নির্দিষ্ট সময় 15 থেকে 35 এর মধ্যে ওঠানামা করে, সেটা 50, 60, 70 হয়ে যায়। সেটা একটা প্রবলেম তৈরি করে। এরপরে আসি যে এটাকে অ্যাড্রেস করার জন্য আরেকটা হচ্ছে যে পুলিশিংটা ইমপ্রুভ করা বা এই নজরদারি বাড়ানো, সেটা অনেক সময় কাজ করে। কিন্তু সেটাও যেটা এবারে হয়েছে, সেটা হচ্ছে যে বৃষ্টির জন্য সেটা ইফেক্টিভ আর থাকে না। ওই পুলিশ সদস্যরা, আমরা আগে দেখতাম যে একদম রাস্তার পাশে দাঁড়িয়ে একদম কন্টিনিউয়াসলি একটা লম্বা পথ পুলিশ পাওয়া যেত। কিন্তু যখন বৃষ্টি হয়, পুলিশ সদস্যদের জন্য কিন্তু এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যায়। একই সাথে যে কথাটা একটু আগে বললাম, যে খাল খন্দর কারণে এটার গতিও অনেক সময় কমে যায়। আর আমাদের এখানে রাস্তা থেকে যদি কোনো ভেহিকেল নষ্ট হয়ে যায়, তাকে রিমুভ করার কিন্তু খুবই কুইক পদ্ধতি এখনো চালু হয়নি। বিকজ আমাদের সাইডওয়েজ নাই, সাইডওয়েজ সার্ভিস ওয়ে যেটাকে বলে, যে গাড়ি সার্ভিসে চলে যাবে বা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স চলবে, সেটা সার্ভিস লেন নাই বা সার্ভিস ওয়েটা নাই। সেটাও কিন্তু একটা বড় সমস্যা, এবং এটা মাস্টার প্ল্যান লেভেলে তৈরি হলে সেটা হয়তো বা এই ভোগান্তিটা হতো না। আমি যেটা আশা করব যে এই শেষের দিকে কিন্তু যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষ, তারা জি, নরমালি আব্দুল ট্রাভেল আলম, আমাদের করছে। একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। ফিরছি আলোচনা। আবু সাইদ খান, এই যে হাম উপসর্গ, যেটা আসলে আমাদের এখন সবচেয়ে বেশি আমরা যে প্রবলেমটা ফেস করছি, গতকালও এই উপসর্গ নিয়ে 10 জন শিশুর মৃত্যু হয়েছে। গত 72 দিনে প্রায় 555 জন শিশুর প্রাণ গেল। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন লুটপাট করতে গত 2 সরকার টিকা কেনেননি, বাট এখন এই সিচুয়েশনে তো আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টটা খুব জরুরি। আচ্ছা, আমি ওখানে আসার আগে আমি একটু সড়ক সম্বন্ধে একটা লাইন যোগ করি। সেটা জি। হচ্ছে যে কেবলমাত্র সড়ক ব্যবস্থার উপর আমাদের যান চলাচলটা নির্ভরশীল হয়ে পড়েছে। এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং পৃথিবীর সব দেশেই সেখানে জলপথ, যেটা আমাদের প্রধান মাধ্যম হওয়া উচিত, এবং ট্রেন পথ, কিন্তু এটার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই দিকেও সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি। এবং এবং আমি আমি 10 সেকেন্ড যোগ করি। পৃথিবীতে আনপপুলার ইয়েগুলোর মধ্যে একটা হচ্ছে সড়কপথ, রেলপথ। সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে সবচেয়ে এক্সপেন্সিভ বাট অ্যাকসেপ্টেবল ওয়ে, সেটাতে প্রাণহানিও কমায়। নিশ্চয়ই
তো এবার আমি হামের প্রসঙ্গে আসি, যে একটা গাফিলতি যে হয়েছে, অবহেলা হয়েছে, এটা নিয়ে বোধহয় কোনো সংশয় নেই। এবং সেটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছেন। কেউ কেউ বলছেন, ধরেন যে বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে হয়েছে, এবং এখানে ইউনিসেফের যিনি প্রতিনিধি আছেন তার বক্তব্য এটি স্পষ্ট। উনি বেশ কয়েকবার তারা ইউনিসেফের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তারপর তো এটার পরেও, এবং তারা অফিসিয়ালি 5 বার চিঠি দিয়েছে এবং 7 বার কি 8 বার তারা সতর্ক করেছেন। তো তারপরে তাদের টনক নড়েনি। এখানে তারা ক্রয় ব্যবস্থা ইউনিসেফের মাধ্যমে সরবরাহ করলে দ্রুত তার সঙ্গে সম্ভব হতো, তারা ক্রয় ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিল। তো এই ব্যবস্থাটার পরিবর্তন হতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সহজে এবং যথাসময়ে টিকা পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। সেই টিকাটা আমরা লক্ষ্য করি যে যথাসময় আসেনি। এটা অন্তর্বর্তী সরকারের আমলে এটা হয়েছে। তার আগের সরকারের আমলে কোনো গাফিলতি হয়েছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ, কিংবা বর্তমান সরকারের আমলে হচ্ছে কিনা সেটা, অর্থাৎ কোন সরকারের আমলে কতটুকু গাফিলতি হয়েছে, কোথায় কি ত্রুটি হয়েছে, সেগুলো খতিয়ে দেখা উচিত। এ ব্যাপারে তো বিভিন্ন দাবি উঠেছে, বিষয়টি আদালত পর্যন্ত করিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে একটা বিশেষ তদন্ত এবং কমিশন গঠন করা উচিত, এবং গঠন করে কে কতটুকু দায়ী এবং তার ব্যবস্থা করা উচিত। এই যে যে ঘটনাগুলো ঘটছে, এটা তো স্বাভাবিক মৃত্যু নয়, এটা তো হত্যাকাণ্ড তুল্য। যে মানুষকে এইভাবে, শিশুদেরকে নির্মম ভাবে, অর্থাৎ বিনা চিকিৎসায়, অবহেলায়, এবং রাষ্ট্র তার দায়িত্ব পালন করে নেই, তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া হয়েছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক, এবং আজকের একটা আধুনিক রাষ্ট্রের কাছে এটা কোনো ক্রমে প্রত্যাশিত নয়। এবং যেখানে ব্যবস্থা রয়েছে, বিশ্বজোড়া ব্যবস্থা রয়েছে, এবং এ ব্যাপারে জাতিসংঘেরও ভূমিকা রয়েছে, ইউনিসেফ দায়িত্ব পালন করতে, তো সেখানে সমন্বয় করে অগ্রসর হওয়া উচিত ছিল, কিন্তু এটা অগ্রসর হয়নি। আমরা তো এই ব্যাপারটাকে তদন্ত করে এটাকে করা উচিত। আর একটা হচ্ছে, এখন সমন্বয়ের ব্যাপারটা দরকার, টিকাটাকে দ্রুত পৌঁছে দেওয়াটা হচ্ছে জরুরি। তো এই জন্য আমরা এখানে এর ভিতর দিয়ে আরো কতগুলো চেহারা, অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আরো কতগুলো জায়গা এটা চোখের সামনে স্পষ্ট করেছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমরা করোনার সময় দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলো অনেক জায়গায় যে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছে না। এখানে উপজেলা কমপ্লেক্স গুলো আছে, সেখানে ডাক্তার নেই, সেখানে চিকিৎসক সময় মতো বসেন না, থাকেন না, জবাবদিহিতাও নেই। এখানে জেলা শহরে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, হাসপাতালগুলো রয়েছে, সেখানেও প্রয়োজনীয় আইসিইউ থেকে আরম্ভ করে অন্যান্য যে সাপোর্ট, অক্সিজেন সাপোর্ট দেওয়ার যে সুযোগ, সেগুলো সীমিত, এবং অনেক ক্ষেত্রেই বলা হয় মেশিন নষ্ট, এটা সেই জায়গাগুলো আমরা করি। তো এখানে সরকারের বাইরে আমরা দেখি ঢাকা এবং চট্টগ্রাম সহ বেশ কিছু, প্রায় অনেকগুলো শহরেই, প্রায় সব শহরগুলোতে, বড় বড় শহরগুলোতে সেখানে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক গড়ে উঠেছে। কিন্তু এই সমস্ত রোগী, তো যখন জরুরি ব্যাপারটা হয় তখন রোগীর সবার দ্বার খুলে দেওয়া উচিত। সেখানে অর্থ পাবে কি পাবে না এইসব ব্যাপারে, কিংবা সেই কারণে গরিব মানুষের চেহারা দেখলে তখন রোগীদেরকে বলে দেওয়া হয় সিট নেই। তো এগুলো তো কোনো ক্রমেই এটা না। এবং এই ধরনের রোগী যখন, এটা তো আসলে একটা দুর্যোগ, এটাকে তো ইমার্জেন্সি, পৃথিবীতে এটাকে ইমার্জেন্সি ঘোষণা করা উচিত ছিল। ইমার্জেন্সি ঘোষণা না করলেও ইমার্জেন্সির যে মানসিকতা নিয়ে এটা ট্রিটমেন্ট করতে হবে। এখানে অনেক ক্ষেত্রেই দেখি যে তার সন্তানের বাবা মায়েরা, অভিভাবকরা, তারা বলেন অমুক হাসপাতালে গেল, সেখানে সিট নেই, দৌড়াদৌড়ি করতে হলো, শেষ পর্যন্ত তার সন্তানের মৃত লাশ ইসে কোলে করে ঘরে ফিরতে হলো। এর চেয়ে তো দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। প্রতিটা মৃত্যুর পিছনে তো একটা পরিবার এবং সমাজ, আদৌ সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কোথায় আছি, আমরা সভ্যতার কোন স্তরে আছি। যে এই ধরনের একটা একটা সামান্য সোয়াশে রোগ, যে রোগে মানুষের মরার কথা না, শিশুদের প্রাণ হারানোর কথা না, সেখানে একের পর এক শিশু। তো পত্রিকার পাতা ডক্টর পড়লেই, আব্দুল আল মামুনের কাছে যাই। জি হ্যাঁ, আমি 1 মিনিট। জি জি, ডক্টর আব্দুল মামুন,
একই প্রশ্ন আপনার কাছে, যেমনটা আবু সাইদ খান বলছিলেন যে হাম তেমন সহচর রোগ না, তারপরে একের পর এক শিশুর মৃত্যু আমরা দেখছি। না, এটা তো আমরা তো আসলে এটা তো বারবারই কথা বলছি এটা নিয়ে, এবং এটার কোনো ভাষা নেই দুঃখ প্রকাশের। এখন যেটা জিনিস হচ্ছে যে এটা এখন বোধহয় এই সিদ্ধান্তটা চূড়ান্ত একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের নিদারুণ গাফিলতার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এবং ইউনিসেফ থেকে বলা হচ্ছে যে 5 বার চিঠি দেওয়া হয়েছে, নাম্বার অফ টাইমস তাদেরকে রিমাইন্ডার দেওয়া হয়েছে, এবং সেদিকে ভ্রুক্ষেপ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। পার্টিকুলারলি আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা, উনি সবসময় একটা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, যারা এখন সংসদে আছেন, পার্টিকুলারলি হাসনাত আব্দুল্লাহ অনেক সোচ্চার ছিলেন যে সবচেয়ে ইনইফেক্টিভ একজন উপদেষ্টা দেয়া হয়েছে। আমার যতদূর মনে পড়ে ওপেন ক্রিটিসিজম ছিল, কিন্তু অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ইউনূস স্যার খুব কাছের মানুষ হয়, তার সংস্থার মানুষ হয়, আসলে তার সরানো হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি। এটা কিন্তু পুরোপুরি তার ঘাড়ে যায়, এবং একই সাথে ইউনূস সরকার এবং তাদের যে ক্যাবিনেট, তারা ওই দায়টা এড়াতে পারে না। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে তারা এই মুহূর্তে দায়িত্বে না থাকলেও ওই সময়ে যারা এই টিকা ম্যানেজমেন্টে ছিল, সেটা দিল্লিতে হোক, অধিদপ্তরে হোক, পরিদপ্তরে হোক, যেখানে হোক, তারা তো এখনো এক্সিস্ট করছে বা তারা চাকরি করছে। এইসব মানুষকে যদি আপনি অ্যাকাউন্টেবল আমরা না করতে পারি, তাহলে আমরা জুলাইয়ের আন্দোলন বলতে কি শুধু সংস্কার, সংসদ নির্বাচন বুঝি? আমাদের তো এই আকাঙ্ক্ষাগুলো ছিল যে এই ধরনের ঘটনা ঘটলে, সাধারণ মানুষ হয়রানির শিকার হলে বা এরকম বড় ঘটনা ঘটলে তাদের বিচারের আওতায় আনা হোক। আমি আশা করবো যে সরকার খুব দ্রুতই, যে কথাটা বলা হচ্ছে, রিটও হয়েছিল, আমি ফলাফলটা জানি না, বা সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং এদেরকে তদন্তটা হোক, বিচার বিভাগে তদন্তটা হোক। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম যে এই সরকারের ঘাড়ে আসলে এটা দেয়ার কোনো উপায় নাই। কারণ এটা প্রমাণিত হয়েছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা, অথবা ধারাবাহিকভাবে যদি আসা যায় তাহলে ফ্যাসিস্ট রেজিমের একটা ব্যর্থতা হয়ে থাকতে পারে। কিন্তু যেটা এখন গুরুত্বপূর্ণ, আমরা যেটা কিছুটা আশার সঞ্চার করছে যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে টিকা কার্যক্রমটা শুরু করেছে। আইসোলেশন সেন্টার গুলো ইনক্রিজ করছে। তবে যেটা হচ্ছে যে আমি কয়েকটা রিপোর্ট দেখলাম যে এই বিভিন্ন হাসপাতালগুলোতে আইসোলেশন সেন্টার করা হলেও সেখানে যে যথাযথ সার্ভিস, কিটের ব্যবস্থা করা, মেডিসিনের ব্যবস্থা করা, তার অপ্রতুলতা রয়েছে। আমি আপনার মাধ্যমে সরকার এবং পার্টিকুলারলি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যা হয়েছে হয়েছে। এই সরকার, যেটা সাইদ ভাই বললেন যে জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে সরকার গঠিত হয়েছে। এই সরকারের একজন মন্ত্রী হিসেবে চাইবো যে উনি যে লস হয়েছে এটা ইররিপারেবল এবং আনবিলিভেবল, যার যায় সে বুঝে। অর্থাৎ একটা বাচ্চা যখন বাসায় ফিরছে, যে 500 বাচ্চা বা তার অধিক বাচ্চা মৃত্যুবরণ করেছে, সেটা খুবই দুঃখজনক। সেজন্য আমি চাইবো যে স্বাস্থ্যমন্ত্রী পার্টিকুলারলি এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন, প্রতিমন্ত্রী সহ, তারা ভিজিলেন্ট থাকবে। একই সাথে যেন জি, আর এ ধরনের আমাদের শেষ ক্রাইসিস করতে না হচ্ছে হয়, ডক্টর আব্দুল আল সেটি মামুন। নিশ্চিত করতে হবে। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন, ধন্যবাদ আবু সাইদ খান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।